একটি সিদ্ধান্ত, কিন্তু সেই একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে বঙ্গভবন, মন্ত্রিসভা, সংসদের একটি আসন এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সবকিছু হিসাব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করার বিষয়টি এখন আর শুধু রাজনৈতিক গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ নেই। একাধিক সংবাদ মাধ্যম বলছে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার নাম প্রায় চূড়ান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারেক রহমান যদি সত্যি মির্জা ফখরুলকে বঙ্গভবনে পাঠান, তাহলে বিএনপির ভেতরে যে বিশাল শূন্যস্থান তৈরি হবে সেখানে আসছেন কে? আর এখানেই সামনে এসেছে আরো দুটি গুরুত্বপূর্ণ নাম, একদিকে সালাউদ্দিন আহমেদ, অন্যদিকে রুহুল কবির রিজভী। তাহলে কি রাষ্ট্রপতি নির্বাচনের আড়ালেই বিএনপির ভেতরে শুরু হতে যাচ্ছে নেতৃত্বের সবচেয়ে বড় পুনর্বিন্যাস? আর তার থেকে বড় বিষয় হলো, 25 বছর পর বাংলাদেশ কি আবার দেখতে যাচ্ছে সত্যিকারের প্রতিদ্বন্দ্বী কোনো রাষ্ট্রপতি নির্বাচন? আজ আমরা খবর শুধু জানবো না, পত্রিকার তথ্য সামনে রেখে পুরো রাজনৈতিক হিসাবটি মিলিয়ে দেখব। 9 আগস্ট বা বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, বিএনপি স্থায়ী কমিটির একাধিক সদস্যের বক্তব্য অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করার বিষয়টি তারেক রহমান চূড়ান্ত করেছেন এবং 12 আগস্ট বিষয়টি আনুষ্ঠানিক করার সম্ভাবনা রয়েছে। একই দিনে বিএনপির রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখানে প্রথম বিষয়টা পরিষ্কার করে রাখি, ভিডিওটি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত বিএনপির আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অর্থাৎ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হয়ে গেছেন এটা এখনই বলা যাবে না। কিন্তু একাধিক দলীয় সূত্র যখন একই দিকে ইঙ্গিত করছে, তখন এটাকে শুধু গুজব বলেও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বরং এখন প্রশ্ন বদলে গেছে। আগে প্রশ্ন ছিল রাষ্ট্রপতি প্রার্থী কে, এখন প্রশ্ন হচ্ছে ফখরুলকে বেছে নেওয়ার পেছনে রাজনৈতিক আসল হিসাবটা কি? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটি হেডলাইন, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। প্রথম আলো 9 আগস্ট প্রকাশিত এই প্রতিবেদনে বলেছে, বিএনপির উচ্চ পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে তারা এমন ইঙ্গিত পেয়েছে যে রাষ্ট্রপতি পদে ফখরুলের প্রার্থীটা অনেকটাই নিশ্চিত, যদিও দল আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। অর্থাৎ একই দিনে দুটি বড় সংবাদ মাধ্যমের রিপোর্ট একই জায়গায় এসে মিলেছে। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপিতে অভিজ্ঞ নেতার অভাব নেই। খন্দকার মোশাররফ হোসেন আছেন, আব্দুল মঈন খানও আছেন, নজরুল ইসলাম খান আছেন, তারপরও কেন ফখরুলের নামটাই এতটা এগিয়ে গেল? এর উত্তর খুঁজতে হলে গত 1.5 দশকের বিএনপির রাজনীতি একটু দেখতে হবে। মির্জা ফখরুল 2011 সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন, 2016 সালে আনুষ্ঠানিকভাবে মহাসচিব হন। প্রায় 1.5 দশক ধরে তিনি দলটির কেন্দ্রীয় সাংগঠনিক নেতৃত্বের প্রধান মুখগুলোর একজন। এ সময় বিএনপি ক্ষমতার বাইরে থেকেছে, দলীয় নেতৃত্বের উপর মামলা, গ্রেপ্তার, রাজনৈতিক চাপ এসেছে। খালেদা জিয়া দীর্ঘ সময় সক্রিয় রাজনীতির বাহিরে ছিলেন, তারেক রহমানও দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দলকে পরিচালনা করেছেন। এই পুরো সময়টিতে জনসম্মুখে বিএনপির সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি ছিলেন মির্জা ফখরুল। আর রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এখানেই হয়তো তার সবচেয়ে বড় শক্তি। তিনি শুধু বিএনপির নেতা নন, দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বহু বছর ধরে পরিচিত একটি মুখ। তাই ফখরুলকে বেছে নেওয়া হলে এটাকে শুধু দলীয় পুরস্কার হিসেবে দেখলে পুরো হিসাবটা ধরা যাবে না। এটা হতে পারে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং সাংবিধানিক পদে রাজনৈতিক ভারসাম্য, এই 3টি সমন্বিত হিসাব। তবে এখানে গল্প শেষ নয়, কারণ ফখরুল বঙ্গভবনে গেলে তার বর্তমান চেয়ারটি শুধু একটি চেয়ার হিসেবে খালি হবে না, এর সঙ্গে আরো কয়েকটি চেয়ার নড়বে। একটি সিদ্ধান্তের 3 পরিবর্তন। মির্জা ফখরুল বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি ঠাকুরগাঁ 1 আসনের সংসদ সদস্য এবং একই সঙ্গে বিএনপির মহাসচিব। রাষ্ট্রপতি হলে তাকে সক্রিয় দলীয় রাজনীতি ও বর্তমান দায়িত্ব থেকে সরে যেতে হবে, ফলে দল ও সরকারের একাধিক পরিবর্তনের প্রয়োজন হবে বলে প্রথম আলো বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন হিসাবটা দেখুন। প্রথম পরিবর্তন, সরকারের নতুন স্থানীয় সরকার মন্ত্রী প্রয়োজন হবে। দ্বিতীয় পরিবর্তন, ঠাকুরগাঁ 1 আসন নিয়ে নতুন নির্বাচনী প্রস্তুতি তৈরি হবে। এবং তৃতীয় পরিবর্তনটাই সবচেয়ে বড়, বিএনপি প্রায় 16 বছর পর নতুন মহাসচিব পেতে যাচ্ছেন। অর্থাৎ ফখরুলের রাষ্ট্রপতি হওয়া শুধু বঙ্গভবনে একজন নতুন মানুষ পাঠানো নয়, তার জন্য বিএনপির কেন্দ্রীয় কমান্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা খালি হয়ে যাবে। আর এবার আসুন সেই জায়গায়, কারণ এখানে নতুন নাটক, সালাউদ্দিন না রিজভী। প্রথম আলোর এই গুরুত্বপূর্ণ হেডলাইনটি দেখুন। প্রথম আলোর 9 আগস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি হিসাবে বিএনপির ভেতরে 2টি নাম বেশি আলোচনায় রয়েছে। একজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অন্যজন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, জাতীয় কাউন্সিলের আগে একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগের সম্ভাবনাও রয়েছে।
পরে কাউন্সিল ঘিরে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এখন এই দুই নাম কেন গুরুত্বপূর্ণ? কারণ দুইজনের রাজনৈতিক ভূমিকা ধরন এক নয়। একদিকে সালাউদ্দিন আহমেদ দলের নীতি নির্ধারণ পর্যায়ের নেতা, আবার এখন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। অন্যদিকে রুহুল কবির রিজভী দীর্ঘ সময় ধরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, সংবাদ সম্মেলন, রাজনৈতিক কর্মসূচি এবং মাঠ পর্যায়ের বক্তব্যের সঙ্গে সরাসরি যুক্ত একটি পরিচিত মুখ। তাই ভবিষ্যৎ মহাসচিব কে হবে এই সিদ্ধান্ত শুধু ব্যক্তি নির্বাচন হবে না, তার মাধ্যমে বোঝা যাবে তারেক রহমান কি দলের সাংগঠনিক নেতৃত্বের অভিজ্ঞ নীতি নির্ধারককে সামনে আনবেন, নাকি দীর্ঘদিন মাঠের রাজনীতি দৃশ্যমান থাকা কাউকে বেশি গুরুত্ব দেবেন। এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক পরীক্ষা এবং এখানেই রাষ্ট্রপতি নির্বাচনের চেয়ে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের গল্পটা আমার কাছে বড় হয়ে উঠেছে। এখন আরেকটি তথ্য মনে রাখতে হবে, এর আগে বিএনপি স্থায়ী কমিটি রাষ্ট্রপতি আর্থিক চূড়ান্ত করার দায়িত্বে দলীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়। নিজের পক্ষে নিজেই পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। অর্থাৎ শেষ পর্যন্ত প্রক্রিয়ার নাম আনুষ্ঠানিকভাবে তিনি এর রাজনৈতিক দায় এবং দুটি সরাসরি তারেক রহমানের নেতৃত্বের সঙ্গে যুক্ত হবে। আর এখানে আমি একটি রাজনৈতিক হিসেব দেখি, তারেক রহমান এখন শুধু বিএনপির চেয়ারম্যান নন, তিনি প্রধানমন্ত্রী। সরকার পরিচালনা এবং দল পরিচালনা দুই ক্ষেত্রে তার সামনে বিশাল এক দায়িত্ব। এমন অবস্থায় প্রায় 16 বছর একই মহাসচিব থাকার পর সেখান থেকে নতুন কাউকে আনা হলে বিএনপির সাংগঠনিক কাঠামোকে নতুন ভাবে সাধারণ সুযোগ তৈরি হবে। আর এটা সম্ভাব্য যে প্রকৃত রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত একদিকে একজন প্রবীণ নেতাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নিয়ে যাবে, আর অন্যদিকে বিএনপিকে দেবে নতুন সাংগঠনিক নেতৃত্বের তৈরির একটি সুযোগ। তবে আবারও বলছি, এটি আমার রাজনৈতিক বিশ্লেষণ। বিএনপি আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্ত বা ব্যাখ্যা দেয়নি। হঠাৎ অলি আহমেদ কেন জামাতের এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল বিএনপির প্রার্থী হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়ে যাবেন, তখনই বিরোধী শিবির থেকে এলো অন্য সিদ্ধান্ত। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় বিরোধী জোট এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী করছে। সংখ্যা হিসেবে অলি আহমেদের সামনে পথ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে, কারণ বর্তমান সংসদে বিএনপির দুই তৃতীয়াংশ সংখ্যা নিশ্চিত রয়েছে। ফলে দলীয় অবস্থান অটুট থাকলে বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবে অনেক বেশি। কিন্তু অলি আহমেদের প্রার্থীদের গুরুত্বপূর্ণ অন্য কারণে, কারণ এটি রাষ্ট্রপতি নির্বাচনকে শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়া থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে যাচ্ছে। আর এখানেই সামনে এসেছে একটি ঐতিহাসিক তথ্য। 35 বছর পর দেশে কি ঘটতে যাচ্ছে। টিবিএস জানিয়েছে একাধিক বৈধ প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে 35 বছর পর বাংলাদেশের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোট দেবেন। 1991 সালে আব্দুর রহমান বিশ্বাস ও বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতার পর সংসদীয় ব্যবস্থায় আর কোনো রাষ্ট্রপতি নির্বাচনে এমন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়নি। তাহলে এখন ভাবুন, এখানে ফলাফলই একমাত্র গল্প নয়। বিরোধী জোট জানের সংসদের সংখ্যার সমীকরণ তাদের পক্ষে নয়, তারপরও তারা প্রার্থী দিয়েছে। কিন্তু কেন? কারণ অনেক সময় রাজনৈতিক নির্বাচনে জয়ই একমাত্র উদ্দেশ্য হয় না। নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরা, সরকারকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রাখা এবং সংসদের ভিতরে নিজেদের আলাদা অবস্থান দৃশ্যমান করাও একটি রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে। এখন দেখার বিষয়, এই নির্বাচন কি সত্যি শেষ পর্যন্ত ভোট পর্যন্ত যায়, নাকি মনোনয়ন প্রত্যাহার বা অন্য কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সমীকরণ আবার বদলে যায়। এটাই এই গল্পের সম্পূর্ণ নতুন অনিশ্চয়তা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আগামী 13ই আগস্ট, যাচাই বাছাই 16ই আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট। আর একাধিক বৈধ প্রার্থী থাকলে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের ভোট হবে। অর্থাৎ আগামী কয়েকটি তারিখ আলাদাভাবে মনে রাখুন। 12ই আগস্ট বিএনপির সম্ভাব্য আনুষ্ঠানিক ঘোষণা, 13ই আগস্ট মনোনয়ন, 16ই আগস্ট বাছাই, 18 আগস্ট শেষ মুহূর্তের রাজনৈতিক নাটকের সুযোগ এবং 20 আগস্ট চূড়ান্ত ভোট। সুতরাং এই গল্প এখনই শেষ হয়নি, বরং আমরা সম্ভবত এর মাঝপথে দাঁড়িয়ে আছি। এখন সামাজিক মাধ্যমে একটি প্রশ্ন বারবার ঘুরে বেড়াচ্ছে, ভোটকে কি তাহলে দলে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? এই শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আমি সতর্ক থাকব, কারণ এখন পর্যন্ত পাওয়া নির্ভরযোগ্য প্রতিবেদনে এমন কোনো প্রমাণ যে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বরং উল্টো দিক থেকে দেখলে রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। তাই দীর্ঘ সময় দলে কঠিন সময়ে নেতৃত্ব দেওয়া একজন নেতাকে সেই পদে মনোনয়ন দেওয়া তার রাজনৈতিক জীবনে বড় ধরনের উত্তম হিসেবে দেখা যায়। কিন্তু এখানে একটি বাস্তব রাজনৈতিক পরিবর্তন অবশ্যই ঘটবে। রাষ্ট্রপতি দলীয় সক্রিয় রাজনীতির নেতৃত্ব দিতে পারবেন না। তাই ফখরুল বঙ্গভবনে গেলে বিএনপিতে তার প্রায় 16 বছরের সাংগঠনিক অধ্যায়ে সমাপ্তি ঘটবে এবং নতুন কোনো নেতৃত্ব সামনে আসবে। এটাই মূল ঘটনা। আর তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা এই মুহূর্তে প্রমাণিত তথ্য নয় এবং বড় রাজনৈতিক ব্যাখ্যা। তাহলে পুরো ছবিটা একবার মিলিয়ে দেখুন। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার পথে এগোচ্ছেন, এটা এখন বড় খবর। কিন্তু কয়েক সপ্তাহ পরে হয়তো দেখা যাবে আসল রাজনৈতিক পরিবর্তনটা ঘটেছে বঙ্গভবনে নয়, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে। কারণ নতুন রাষ্ট্রপতি কে হলেন তার উত্তর আমরা 20 আগস্টের মধ্যে পেয়ে যেতে পারি, কিন্তু বিএনপির নতুন মহাসচিব কে হচ্ছেন সেই সিদ্ধান্ত হয়তো আগামী কয়েক বছরের দলীয় রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। আলাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, নাকি এমন কোন তৃতীয় নাম সামনে আসবে যেটা এখনো আলোচনার একদম বাহিরে। আর সেখানেই হবে তারেক রহমানের সবচেয়ে বড় সাংগঠনিক এক পরীক্ষা। একদিকে সরকার, অন্যদিকে দল, দুটির মধ্যে নতুন ক্ষমতার ভারসাম্য তিনি কিভাবে সাজান সেটা এখন দেখার বিষয়। আর রাষ্ট্রপতি নির্বাচনেও একটা প্রশ্ন রেখে যায়, সংখ্যায় পিছিয়ে থেকে অলি আহমেদকে প্রার্থী করে বিরোধী জোট কি শুধু গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাইছে, নাকি 20 আগস্টের ভোটে কেন্দ্র করে তারা আরো বড় রাজনৈতিক বার্তা দেওয়া প্রস্তুতি নিচ্ছে? আগামী কয়েকদিনে এর উত্তর পরিষ্কার হতে শুরু করবে। আপনার মতে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির পরবর্তী মহাসচিব কাকে সবচেয়ে যোগ্য মনে করেন? সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, নাকি অন্য কোনো ব্যক্তি? কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। আর ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, এমন খবর গত কয়েকদিনে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রতিদিনই প্রকাশিত হচ্ছে। এমন খবরের মধ্যে চমক জাগানো একটি খবর হলো, ভারতীয় গোয়েন্দা সংস্থার 4 কর্মকর্তা বাংলাদেশি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে সোমবার ঢাকায় এসেছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনাকর খবরের মধ্যে একই দিন বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সূত্রগুলো বলছে, বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যর্পণ হবে নাকি তিনি প্রত্যাবর্তন করবেন, এ নিয়ে ভারত সরকারের বার্তা দীনেশ ত্রিবেদী বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিয়েছেন, যার অর্থ হলো শেখ হাসিনাকে নিজ ইচ্ছায় ফিরবেন নাকি তিনি আইনি প্রক্রিয়ায় ফিরবেন সেই জটিলতা নিয়ে ভারত তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। দুই দেশের সম্পর্কের মধ্যকার উত্তেজনা কমবে না বাড়বে, বিশেষ করে তারেক রহমান দিল্লি যাচ্ছেন কি যাচ্ছেন না সেটিও হয়তো জানা যাবে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের হাই কমিশনারের অনুষ্ঠিত বৈঠকে। তবে ভারতীয় হাই কমিশনার আশা করছেন নরেন্দ্র মোদী আর তারেক রহমানের বৈঠক হলে সব সমস্যার সমাধান পাওয়া যাবে। ভারত বাংলাদেশের এই প্রতিরক্ষা এবং কূটনৈতিক তৎপরতার মধ্যে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট বা IRI এর একটি টিম ঢাকায় বিএনপি ও জামাত ইসলামী নেতাদের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে। বাংলাদেশের রাজনীতিতে এই বৈঠকগুলো বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রবিবার ঢাকায় বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে যাচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হয়েছে একেবারে রুদ্ধদ্বার। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সোমবার তারেক রহমানের সাথে বৈঠকের পর আলোচনার বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে বলে সংবাদ মাধ্যমগুলোকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং জানিয়েছে, সোমবার বেলা 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে। খলিলুর রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর এটি দ্বিতীয় বৈঠক। মার্কিন দূত সার্জিও গোর বাংলাদেশে আসার একদিন আগে একটি বৈঠক হয়েছিল। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রবিবার খলিলুর রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর যে বৈঠকটি হয়েছে সেটি নিছকই কোনো সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
গত 5ই আগস্ট দিল্লিতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা অংশ নিয়ে বক্তব্য দেন এবং সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। এই অনুষ্ঠানের আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার বক্তব্য থামাতে ভারত সরকারের সাহায্য চেয়েছিল। যদিও ভারত সরকার বলেছে শেখ হাসিনার ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্য দেশটির সরকার সমর্থন করে না, কিন্তু বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের ধারণা ভারত সরকার অনুমতি ছাড়া এই ধরনের অনুষ্ঠান হওয়া এবং তাতে শেখ হাসিনা বক্তব্য দিতে পারতেন না। এই ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছিল। গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে এই ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। অবশ্য এই ঘটনার পরও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পুরোদমে চালু আছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারত ও বাংলাদেশের মধ্যকার সরকারি পর্যায়ের বৈঠকগুলোতে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হচ্ছে। রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এমন তথ্য জানা গেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে। সূত্রগুলো বলছে শেখ হাসিনার ইস্যুটি নিয়ে এখন দেশ দুটির মধ্যকার আলোচনা প্রত্যর্পণ নাকি প্রত্যাবর্তন এমন একটি ব্যারাজেলের মধ্যে আটকে আছে। বাংলাদেশ সরকার চায় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ, আর ভারত সরকার চায় শেখ হাসিনা নিজ ইচ্ছেতেই যেহেতু ফিরে যাবেন তাই সেটি হবে প্রত্যাবর্তন। ভারতের বাংলা সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে দাবি করা হয়েছে ভারতের হাই কমিশনার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ঢাকাকে তাদের অবস্থান নিয়ে ভাবতে হবে। বাংলাদেশ সরকার একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে, যার অর্থ ভারত সরকারকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে তার দেশের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে ভারতের বক্তব্য আওয়ামী লীগ সভানেত্রী নিজেই দেশে ফিরতে চেয়েছেন, তিনি যাতে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন এবং আদালতে হাজির হয়ে ন্যায় বিচার পান সেই নিশ্চয়তা দিতে হবে ঢাকাকে। সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠকেও ভারতের হাই কমিশনার নরেন্দ্র মোদী সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করবেন বলে বলা হয়েছে দ্য ওয়ালের খবরে। তবে সোমবারের সাক্ষাৎকার শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়ে সীমাবদ্ধ থাকবে না। রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকে আগামী মাসে তারেক রহমানের নয়াদিল্লি সফরের বিষয়েও কথা হয়েছে। আগামী 12-13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 14 জুলাই ঢাকায় ভারতীয় হাই কমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়। এই অনুষ্ঠানে তারেক রহমান যোগ দিবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, যদিও দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে তারেক রহমানের যোগ না দেওয়াটা প্রায় নিশ্চিত। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্ত্রণালয়ের সাউথ এশিয়ার ডিজিকে তারেক রহমানের এই সফরের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটি দেওয়া হয়েছিল 5ই আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার পরপরই। ওই সূত্রটি বলছে সে নির্দেশটি এখনো বলবৎ আছে। শেখ হাসিনা ইস্যু সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যাগুলো যে দুই দেশের শীর্ষ নেতার বৈঠক ছাড়া সমাধান সম্ভব নয় সেটি নিয়ে দুই পক্ষই নিশ্চিত। এই বৈঠকটি হতে পারে সেপ্টেম্বরে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রবিবার ঢাকার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সেই ইঙ্গিতে দিয়েছেন। তিনি বলেছেন দুই দেশের শীর্ষ নেতা মানে নরেন্দ্র মোদী আর তারেক রহমানের বৈঠক হলে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান সম্ভব। এদিকে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে ঘিরে দুই দেশের রাজনৈতিক মঞ্চে উত্তেজনার মধ্যে বিশেষ একটি খবর হলো বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে ভারতের 4 নিরাপত্তা কর্মকর্তা ঢাকায় এসেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের এই প্রতিনিধি দলটি রবিবার দুপুর 3টার দিকে নয়াদিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। ধারণা করা হচ্ছে ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা ঢাকায় দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন। নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ভারতের প্রতিনিধি দলটি ঢাকার একটি অভিজাত হোটেলে উঠেছে। সফররত ভারতীয় কর্মকর্তাদের থাকার ব্যবস্থা করেছে বাংলাদেশ ডিজিএফআই। ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সূত্র নামগুলো প্রকাশ করেনি, তবে এটি নিশ্চিত হওয়া গেছে প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যাকে সংক্ষেপে র বলা হয়, তার উচ্চপদস্থ একজন কর্মকর্তা। সূত্রগুলো বলছে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা এমন এক সময় ঢাকায় এসেছেন যখন বাংলাদেশ ও ভারত নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সম্পৃক্ততার জন্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন কি যাবেন না সে অনিশ্চয়তার মধ্যে আছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। অবশ্য বাংলাদেশের রাজনীতি ও প্রতিরক্ষা খাতে শুধু ভারতীয়রাই বৈঠক করছে না, বরং মার্কিন প্রতিনিধিদের সাথে বাংলাদেশের রাজনীতিবিদদের বৈঠকের খবর পাওয়া গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র নেতারা 9 আগস্ট গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI এর একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই ঘণ্টাব্যাপী বৈঠকে IRI এর চলমান কর্মসূচি এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতিকে সুসংহত ও টেকসই করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনার উপর আলোকপাত করা হয়েছে। বৈঠকে IRI এর সিনিয়র ডিরেক্টর, সেন্টার ফর ইনসাইটস অ্যান্ড সার্ভে রিসার্চের একজন প্রতিনিধি, একজন কারিগরি উপদেষ্টা এবং এর আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর সহ সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, সংসদীয় স্থায়ী কমিটির একজন চেয়ারপারসন এবং একজন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সহ রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। পরে বিকেল 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের একজন সদস্য এবং IRI এর একটি প্রতিনিধি দলের মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়, ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অংশগ্রহণ এবং দেশের গণতান্ত্রিক উন্নয়ন সম্পর্কিত বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের একাধিক রাজনৈতিক স্টেকহোল্ডারদের সাথে সম্পৃক্ত হচ্ছে। ঢাকার একাধিক সূত্র বলছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে সংকট উত্তরণের জন্য ওয়াশিংটনের মধ্যস্থতায় ঢাকা ও দিল্লির পক্ষগুলোর সাথে সামনে আরও একাধিক বৈঠক হতে পারে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।